আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। মেড ওয়ার 47 ডেজ এই ব্যাচের আমরা কয়েকটা ক্লাস, সম্ভবত 2টা ক্লাস আমাদের মিস গিয়েছে, যেটা হচ্ছে জেড 2। আমরা ক্লাসগুলো নিয়ে ফেলবো। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, এই জন্য আমরা ক্লাসগুলো নিতে পারিনি। যাই হোক, এখন থেকে আমরা চেষ্টা করবো হচ্ছে নিয়মিত ক্লাসগুলো নেওয়ার। তো আমি একটু অসুস্থ, আমার ভয়েসে একটু সমস্যা গলার। তারপর আমরা আজকে থেকে নিয়মিত আমরা ক্লাসগুলো নেব। আমরা প্রথমেই আজকে আমাদের কর্মমুখী রসায়ন এবং হচ্ছে রাসায়নিক পরিবর্তন, এই 2টা অধ্যায় আমাদের রুটিনে আছে। তো আমরা কর্মমুখী রসায়নটা দিয়ে শুরু করব। যে কর্মমুখী রসায়নে কি কি আছে এগুলো আমরা একটু শর্ট নোট করার ট্রাই করব। তো খেয়াল করো একটু তোমরা। প্রথমেই যদি আমি তোমাদেরকে একটু দেখাই, একটা হচ্ছে খাদ্য নিরাপত্তা। তো খাদ্য নিরাপত্তা WHO এর মতে খাদ্য নিরাপত্তা হচ্ছে 3টি বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কি বলছি ভাই? খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তা কয়টি বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? খাদ্য নিরাপত্তা হচ্ছে 3টি বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। 3টি। কি কি 3টে বিষয় ভাইয়া? 1 নম্বর হচ্ছে খাদ্যের পর্যাপ্ততা, ওকে, বা এটাকে আমরা বলতে পারি ফুড অ্যাবিলিটি, ফুড অ্যাক্সেস, ফুড ইউজ। ওকে, তো সেক্ষেত্রে তোমরা খাদ্যের পর্যাপ্ততা 1 নম্বরে, 1 নম্বর হচ্ছে খাদ্যের পর্যাপ্ততা। 1 নম্বরে খাদ্যের পর্যাপ্ততা। 2 নম্বরে হচ্ছে খাদ্যের সহজলভ্যতা। ওকে, খাদ্যের সহজলভ্যতা, লভ্যতা। আমরা প্রত্যেকটা ক্লাসের হচ্ছে স্লাইডগুলো তোমাদেরকে প্রোভাইড করব। জাস্ট এইটুকু পড়লেই তোমাদের এনাফ হবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে খাদ্যের সঠিক ব্যবহার। ওকে, খাদ্যের সঠিক ব্যবহার। তাহলে ভাইয়া, খাদ্য নিরাপত্তা কয়টি বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? 3টা বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। একটা হচ্ছে খাদ্যের পর্যাপ্ততা, তারপর খাদ্যের সহজলভ্যতা এবং হচ্ছে খাদ্যের সঠিক ব্যবহার। এইটুকু আমাদের লাগবে। এরপরে আমাদের খাদ্য উপাদানে হচ্ছে কি কি জিনিসগুলো ব্যবহৃত হয় সেগুলো তোমাদেরকে আমরা একটু দেখাবো। খাদ্য উপাদানে আমাদের কি কি জিনিস ব্যবহৃত হয়। ওকে, খেয়াল করো ভাইয়া, খাদ্য উপাদানে আমাদের নাইট্রোজেন যুক্ত সার ব্যবহৃত হয়, ফসফরাস যুক্ত সার ব্যবহৃত হয় এবং পটাশিয়াম যুক্ত সার ব্যবহৃত হয়। কি বললাম? আচ্ছা, আমরা একটু এগুলোকে একটু ঘর করে লেখার ট্রাই করি। ওকে, তাহলে কি বললাম? খাদ্য উপাদানে কি কি সার ব্যবহৃত হয়? খাদ্য উপাদান আমাদের একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত সার ব্যবহৃত হয়। কি? নাইট্রোজেন যুক্ত সার। ওকে, এরপর ব্যবহৃত হয় ফসফরাস। ফসফরাস যুক্ত সার ব্যবহৃত হয়। ফসফরাস যুক্ত সার। আচ্ছা, আর কি ব্যবহৃত হয়? আর হচ্ছে আমাদের পটাশিয়াম। পটাশিয়াম যুক্ত সার ব্যবহৃত হয়। ওকে, এখন ভাইয়া খেয়াল করো, নাইট্রোজেন যুক্ত সারগুলা কি কি হইতে পারে? নাইট্রোজেন যুক্ত সার হইতে পারে তোমার অ্যামোনিয়াম নাইট্রেট, যেমন NH4NO3, এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। এবং ব্যবহৃত হইতে পারে কি? অ্যামোনিয়াম সালফেট। ওকে, তাহলে কি কি ব্যবহৃত হইতে পারে? অ্যামোনিয়াম নাইট্রেট, এরপর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। ওকে, অ্যামোনিয়াম সালফেট। আচ্ছা, এরপরে তোমার ফসফরাস যুক্ত কি সার ব্যবহৃত হইতে পারে? টিএসপি। ওকে, ফসফরাস যুক্ত সার ব্যবহৃত হইতে পারে টিএসপি, মনে রাখবা এইভাবে, টিএসপি। তারপর হচ্ছে ডিএপি। ডিএপি মানে কি ভাইয়া? ডাই অ্যামোনিয়াম ফসফেট। ওকে, এরপর হচ্ছে ক্যালসিয়াম সুপার ফসফেট, যেটাকে আমরা এসপি দ্বারা আইডেন্টিফাই করব। এসপি ব্যবহৃত হইতে পারে। তো এই সারগুলো ব্যবহৃত হইতে পারে। আর পটাশিয়াম যুক্ত সারগুলো হচ্ছে KCl বা মিউরেট অফ পটাশ, এবং হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, যেটাকে আমরা
KNO3 দ্বারা আইডেন্টিফাই করি, ঠিক আছে, পটাশিয়াম নাইট্রেট, যেটা হচ্ছে কি ভাইয়া KNO3। এই সারগুলা ব্যবহৃত হতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া আরেকটা জিনিস এখানে লাগবে, সেটা হচ্ছে এরা আসলে মূলত কে কি কাজে উপকৃত হয়, মূলত কে কোন কাজটা করে। খেয়াল করবো ভাইয়া, এই জিনিসটা মাথায় রাখবে একটু, যে উদ্ভিদের বৃদ্ধিতে কি বলছি ভাইয়া, নাইট্রোজেন যুক্ত যে সার আছে এগুলোর কাজ হলো কি উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে, ডিরেক্ট উদ্ভিদের বৃদ্ধি কি করে, উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। আর যারা হচ্ছে ফসফরাস যুক্ত সার, এরা হচ্ছে উদ্ভিদের মূলের বৃদ্ধি ঘটায়। ওকে, মূলের বৃদ্ধি ঘটায়। আর যারা হচ্ছে পটাশিয়াম যুক্ত সার, এরা হচ্ছে ফুল এবং ফল ধারণে সহায়তা করে। উদ্ভিদের কি করে, ফুল কমা ফল ধারণে সহায়তা করে। ওকে, ফুল এবং ফল ধারণে সহায়তা করে। ওকে, জাস্ট এই যে একটা টপিক, এই যে এখান থেকে আমাদের সাধারণ যে কথাবার্তা আছে, এই কথাবার্তাগুলো তোমরা একটু দেখবা। খাদ্য নিরাপত্তা 3টি বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আর আমাদের খাদ্যে ব্যবহৃত যে সকল উপাদান, কি খাদ্যে ব্যবহৃত উপাদানগুলো মূলত কি কি এটা একটু দেখবা। খাদ্যে ব্যবহৃত উপাদান, খাদ্যে ব্যবহৃত, ওকে, খাদ্যে ব্যবহৃত উপাদান। তো এই স্লাইডটা একটু দেখবা, এইটা পড়লে মোটামুটি তোমার এই সাধারণ কথাবার্তা যা আছে এগুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা কি করব, খেয়াল করো। এখন আমাদের যে খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি বা কৌশল রয়েছে, ঠিক আছে। তো খাদ্য সংরক্ষণ যে পদ্ধতি, কি বলছি ভাইয়া, খাদ্য সংরক্ষণের পদ্ধতি, খাদ্য সংরক্ষণের পদ্ধতি সমূহ বা কি কি পদ্ধতি আছে এই জিনিসটা নিয়ে এখানে কথাবার্তা বলা আছে। ভাই খাদ্য সংরক্ষণের কয়েকটা পদ্ধতি আছে, কিছু আছে কৃত্রিম পদ্ধতি এবং কিছু আছে প্রাকৃতিক পদ্ধতি। তো তোমাদেরকে আমরা প্রথমেই খাদ্য সংরক্ষণের যদি আমরা কয়েকটা পদ্ধতি দেখাই, এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে খাদ্য শুষ্ককরণ পদ্ধতি। খাদ্য শুষ্ককরণ পদ্ধতি কি বলছি ভাইয়া, শুষ্ককরণ পদ্ধতি, শুষ্ককরণ পদ্ধতি। ওকে, এই শুষ্ককরণ পদ্ধতি তোমাদের এখান থেকে জাস্ট জানতে হবে, এখানে যে পানির যে তোমার আয়নিক গুণফল আছে, আমরা যেটাকে AW দ্বারা আইডেন্টিফাই করে থাকি, ঠিক আছে। পানির সক্রিয়তা, পানির সক্রিয়তা কি বলছি ভাইয়া, পানি সক্রিয়তা, এই পানির সক্রিয়তাকে আমরা কি দ্বারা আইডেন্টিফাই করে থাকি, AW দ্বারা আইডেন্টিফাই করে থাকি। এখন এই যে পানির সক্রিয়তা আছে না, এই পানির সক্রিয়তার মানের উপর ভিত্তি করে আমাদের জিনিসটা হয়ে থাকে। যেমন পানির সক্রিয়তার মান যদি তোমার, পানির সক্রিয়তার মানটা ওকে, এই পানির সক্রিয়তার মানটা যদি হচ্ছে কতটুকু হয় ভাইয়া, একটু সরি, পানির সক্রিয়তা AW, হ্যাঁ, এই AW এর মানটা যদি 0.90 অপেক্ষা বেশি হয়, কি 0.90 অপেক্ষা বেশি হয়, তাহলে এইটা মূলত হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য উপকারী বা ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য সহায়ক একটা পরিবেশ সৃষ্টি করে, ঠিক আছে। খেয়াল করো কি বলছি, AW এর মানটা যদি এত 0.90 অপেক্ষা বেশি হয়, তাহলে এটা কি করে, এটা হচ্ছে ব্যাকটেরিয়া মূলত এটা কি করে ভাইয়া, ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য সহায়ক, কি ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য, ব্যাকটেরিয়া বৃদ্ধি করা বা ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য সহায়ক। আর এর মানটা যদি হচ্ছে AW এর মানটা যদি 0.88 অপেক্ষা বেশি হয় বা 0.88 অপেক্ষা বেশি হয়, তাহলে এটা হচ্ছে ছত্রাক জন্মাতে সহায়তা করে। ওকে, ছত্রাক জন্মাতে সহায়তা করে, ছত্রাক জন্মাতে সহায়তা করে। আবার AW এর যে মানটা আছে, এই AW এর মানটা যদি AW 0.80 অপেক্ষা বেশি হয়, তাহলে এটা আমাদের, সরি এটা একটু ভুল লিখছি এখানে, এই যে
এটা আসলে ছত্রাক জন্মানোর জন্য সহায়তা করে না, ভুল মনে রাখবা। এটা হচ্ছে ইস্ট জন্মাতে সহায়তা করে। কি 0.88 যেটা, সেটা হচ্ছে ইস্ট জন্মাতে সহায়তা করে, ইস্ট জন্মাতে সহায়তা করে। আর 0.80 যেটা আছে, এইটা মূলত হচ্ছে আমাদের মূলত ছত্রাক জন্মাতে সহায়তা করে। ওকে, আচ্ছা, এখন এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? আর খাদ্যবস্তু যদি কৌটাজাত করতে চাই, আমরা কি করি? কৌটাজাত করতে চাই, কৌটাজাত করতে আমাদের AW এর একটা মান থাকবে, সেটা হচ্ছে এটার মানটা 0.6 অপেক্ষা কম। AW কত হবে? 0.6 অপেক্ষা কম হবে। ওকে, এটা হচ্ছে মূলত আমাদের খাদ্য সংরক্ষণের পদ্ধতিতে আমাদের শুষ্ককরণ যে পদ্ধতিটা আছে, এই শুষ্ককরণ পদ্ধতি। ওকে, এরপর আমাদের কি লাগতে পারে ভাইয়া? খেয়াল করো, এরপর হচ্ছে আমাদের খাদ্যবস্তুর শীতলীকরণ বা ফ্রিজিং। খাদ্যবস্তুর শীতলীকরণ বা ফ্রিজিং এর ক্ষেত্রে তোমরা মনে রাখবা কি? শীতলীকরণ, শীতলীকরণ, শীতলীকরণের ক্ষেত্রে তোমাদের কি কি লাগতে পারে? খাদ্যবস্তু শীতলীকরণের ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নিম্ন তাপমাত্রায় খাদ্যবস্তু কি করা হয়? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কি খাদ্য সংরক্ষণ করা হয়। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের কি লাগতে পারে এখন সাধারণ কথাবার্তাগুলোর ভিতরে? আর আচ্ছা, এখন আমাদের যতগুলো সাধারণ কথাবার্তা ছিল আমরা হচ্ছে এগুলা শেষ করলাম। এখন আমরা হচ্ছে মেইন পড়ায় আমরা হচ্ছে প্রবেশ করব। এখন আমাদের কি লাগতে পারে দেখো ভাইয়া, আমাদের এখানে জাস্ট লাগবে হচ্ছে প্রিজারভেটিভস। কি বলছি ভাইয়া? ফুড প্রিজারভেটিভস। এই প্রিজারভেটিভস এর শ্রেণী বিভাগ। ওকে, প্রিজারভেটিভস এর এর শ্রেণী বিভাগ ভেরি ইম্পর্টেন্ট। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ফুড প্রিজারভেটিভস এর শ্রেণী বিভাগটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের মূলত কি আসতে পারে খেয়াল করো ভাইয়া। এখান থেকে আমরা জাস্ট প্রথমে মনে রাখবো যে এই যে খাদ্য বা ফুড প্রিজারভেটিভস আছে, এই প্রিজারভেটিভস গুলো মূলত হচ্ছে দুই প্রকার। কত প্রকার ভাইয়া? দুই প্রকার। ফুড প্রিজারভেটিভস হচ্ছে মূলত দুই প্রকার। আচ্ছা, এই দুই প্রকারকে, এক প্রকারকে আমরা বলতে পারি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। আরেকটা টাইপকে আমরা বলতে পারি কৃত্রিম ফুড প্রিজারভেটিভস। ওকে, এখন একটা প্রাকৃতিক, আরেকটা হলো কি ভাইয়া? কৃত্রিম। ওকে, এখন প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভসটা কারা? তোমরা এগুলো আসলে সাধারণত চিনে থাকো। যেমন আমি যদি তোমাদেরকে একটু নাম বলি, লবণ, কি খাদ্য লবণ, খাদ্য লবণ তোমরা চিনো। এরপর যদি বলি চিনি, হ্যাঁ এটাও তোমরা চিনো। এরপরে হলুদ, এরপর ধরো হচ্ছে ভিনেগার। তো এগুলো হচ্ছে মূলত আমাদের প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। এগুলো তোমরা সাধারণত দেখা মাত্র চিনবা। তো এই টাইপটা আমাদের পড়ার মূল উদ্দেশ্য না, এটা আমাদের পড়ার দরকারও নেই। আমাদের মূলত বলতে হবে কি ভাই, এই যে কৃত্রিম যে ফুড প্রিজারভেটিভসটা আছে, এই কৃত্রিম ফুড প্রিজারভেটিভসটাকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। খেয়াল করো ভাই, কি কি ভাগে আছে কৃত্রিম ফুড প্রিজারভেটিভসটা? ধরো 1 নম্বরে তোমরা ভাবো হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল। কি বলছি ভাই? অ্যান্টি অ্যান্টি মাইক্রোবিয়াল। ওকে, এরপর তোমরা 2 নম্বরে পাবা এটার আরেকটা ভাগ, সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। ওকে, অ্যান্টি অক্সিডেন্ট। ওকে, এরপর তোমরা আরো একটা টাইপ পাবো, যেটা হচ্ছে ভাই কিলেটিং এজেন্ট। ওকে, কিলেটিং
এজেন্ট। ওকে, কিলেটিং এজেন্ট। এখন তোমাদের এখান থেকে মূলত জাস্ট মনে রাখতে হবে, খেয়াল করো ভাইয়া, এখান থেকে মনে রাখতে হবে কিলেটিং এজেন্টটাকে। কাকে মনে রাখতে হবে? কিলেটিং এজেন্টটাকে। কিলেটিং এজেন্টটা মূলত হচ্ছে কি, ই ডি টি এ, এটা হচ্ছে আমাদের কিলেটিং এজেন্ট। শেষ। কিলেটিং এজেন্ট নিয়ে আর কোনো পড়াশোনা নাই, এখানেই শেষ হচ্ছে কিলেটিং এজেন্ট। আচ্ছা, এরপর আমাদের আছে অ্যান্টি অক্সিডেন্ট। কি আছে? অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি অক্সিডেন্টের ভিতরে আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে মুক্তমূলক শোষণকারী, আর একটা হচ্ছে মূলত অক্সিজেন শোষণকারী। আমরা সেই দিকটাতে পরে আসতেছি। এখন আছে অ্যান্টি মাইক্রোবিয়াল। আচ্ছা, খেয়াল করো, এইটু একটু খেয়াল শেষ করে দেই। একটা হচ্ছে কি বলছিলাম ভাইয়া, মুক্তমূলক শোষণকারী। এখন মুক্তমূলক শোষণকারী কারা? মুক্তমূলক শোষণকারী। মুক্তমূলক শোষণকারী হচ্ছে আমাদের বিএইচএ, যেটাকে আমরা বলি হচ্ছে বিউটালাইটেড হাইড্রোক্সিল অ্যানোসিল। ঠিক আছে, বিএইচএ। এরপর আমরা বলে থাকি ভাই এটাকে বিএইচটি, বিউটালাইটেড হাইড্রোক্সিল টলুইন। এরপর হচ্ছে টিবিএইচকিউ। কি বলছি ভাই? টিবিএইচকিউ। এরপর আমাদের আরেকটা আছে, সেটা প্রোপাইল, প্রোপাইল, প্রোপাইল কি ভাই? গ্যালেট। হ্যাঁ, প্রোপাইল গ্যালেট। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। আরেকটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা হচ্ছে অক্সিজেন শোষণকারী। কি বলছি ভাই? অক্সিজেন, অক্সিজেন শোষণকারী। ওকে, অক্সিজেন শোষণকারী মূলত কোনটা? খেয়াল করে, অক্সিজেন শোষণকারী কোনটা? অক্সিজেন শোষণকারী হচ্ছে আমাদের ভিটামিন এ, সি, প্রথমে হচ্ছে সালফাইড, সালফাইড, এরপর হচ্ছে ভিটামিন এ, সি। ওকে, এরপর হচ্ছে বিটা ক্যারোটিন। কি? বিটা ক্যারোটিন। ওকে, তাহলে এই যে জিনিসগুলো আছে, কি বলছি, এই যে উপরে যে জিনিসগুলো আছে, এদের মধ্যে জাস্ট তোমাদের মনে রাখতে হবে এই কথাটুকু যে ফুড প্রিজারভেটিভস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। এখন ভাইয়া, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস কারা? খাদ্য লবণ, চিনি, হলুদ, ভিনেগার, যেগুলো আমরা প্রাকৃতিক ভাবে দেখি সাধারণ অবস্থায়, সেগুলো হচ্ছে মূলত প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস, এটা তোমরা দেখলেই চিনবা। এখন খেয়াল করো, এরপর হচ্ছে কৃত্রিম। কৃত্রিমের তিনটা ভাগ আছে, একটা হচ্ছে মাইক্রো অ্যান্ট্রোবিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল, এরপর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, আর হচ্ছে কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্ট হচ্ছে ইডিটিএ, আর অ্যান্টিমাইক্রোবিয়াল হচ্ছে আমরা পরে জানবো। অ্যান্টিঅক্সিডেন্ট কারা হয়? অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে মুক্তমূলক শোষণকারী আর একটা হচ্ছে অক্সিজেন শোষণকারী। মুক্তমূলক শোষণকারী হচ্ছে বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট। আর অক্সিজেন শোষণকারী হচ্ছে সালফাইড, ভিটামিন এ, সি, আর বিটা ক্যারোটিন। আর বাকি যারা আছে, যারা আসবে, প্রাকৃতিক গুলো তো তোমরা দেখলেই চিনবা, ওগুলা ছাড়া যারা পাবা তারা সবাই হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো সোডিয়াম বেনজোয়েট। মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে যে নিচের কোনটি তোমার প্রাকৃতিক কৃত্রিম ফুড প্রিজারভেটিভস। ঠিক আছে, এটা অনেকবার অনেক জায়গায় আসছে। সোডিয়াম বেনজোয়েট হচ্ছে কৃত্রিম, পটাশিয়াম সরবেট, তারপর সোডিয়াম, এরা সবাই হচ্ছে মূলত তোমার কৃত্রিম ফুড প্রিজারভেটিভস বা অ্যান্টিমাইক্রোবিয়ালের ভিতরে পড়ে। তো এই জিনিসটা ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরকে পারতেই হবে, এই জায়গাটা থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে, এই জিনিসটা একটু দেখবা। এখন এখানে আরো একটা জিনিস তোমরা মাথায় রাখবা, যে এই যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অ্যান্টিঅক্সিডেন্ট যেটাকে আমরা বলছিলাম অক্সিজেন শোষণকারী, আরেকটাকে বলছিলাম আমরা মুক্তমূলক শোষণকারী। এখন ভাইয়া, যেটা মুক্তমূলক শোষণকারী, কি বলছি, যেটা মুক্তমূলক শোষণকারী, এটা হচ্ছে মূলত আমাদের কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। কি? অ্যান্টিঅক্সিডেন্ট আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম।
তাহলে এই কৃত্রিমটা হচ্ছে কোনটা, যেটা মুক্তমূলক শোষণকারী, আর প্রাকৃতিকটা হচ্ছে কোনটা, ন্যাচারাল, যেটা হচ্ছে অক্সিজেন শোষণকারী। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, আমাদের মোটামুটি এই টপিকটা শেষ। এরপরে কোন জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে, ভিনেগারটা একটু মনে রাখবা। ভিনেগার সম্পর্কে তোমরা জানো যে ইথানিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। আচ্ছা, এখন বিভিন্ন প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম, যে আমরা বলছিলাম খাদ্য লবণ, কি বলছিলাম ভাইয়া, লবণ। এই লবণটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই লবণটা থেকে তোমাদের জাস্ট জানতে হবে যে তোমার সামুদ্রিক ইলিশ, এই যে এই টাইপের যে কিছু মাছ আছে, হ্যাঁ, এগুলাকে তোমরা যদি গুঁড়া লবণ আছে না, লবণে শুকিয়ে সংরক্ষণ করো, সেক্ষেত্রে তোমরা সংরক্ষণ করতে পারবে লবণে। ঠিক আছে, আর এই যে লবণ, এখানে জাস্ট বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লবণ দিয়ে খাদ্য সংরক্ষণের যে প্রক্রিয়া, এইটাকে বলা হয় কিউরিং। কি বলছি ভাইয়া, কিউরিং। তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট। লবণ দিয়ে খাদ্য সংরক্ষণের প্রক্রিয়াকে বলা হয় কিউরিং। চিনি দিয়ে খাদ্য সংরক্ষণের যে প্রক্রিয়া, এইটাকে বলা হয় ভাইয়া সুগারিং। ওকে, সুগারিং, এই জায়গাটা একটু দেখবা। আচ্ছা, এরপরে তোমরা দেখতে পারবো কি, আচার তৈরি। আচার তৈরির যে প্রক্রিয়া, আচার তৈরির প্রক্রিয়াকে বলা হয় কি, এটাকে বলা হয় পিকলিং। ঠিক আছে, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে তোমার ভিনেগার এর কথা বলছিলাম, যেটা ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। এটা বাজারে হচ্ছে তোমার সিরকা নামে পরিচিত। ওকে, সিরকা, ইথানোয়িক অ্যাসিডের অপর নাম হচ্ছে কি, সিরকা। এটার একটা কোড নাম আছে, এই কোড নামটা হচ্ছে E260, বাজারে এটা এই নামে আসলে পাওয়া যায়। ওকে, এই জিনিসগুলো একটু দেখবা। এরপরে তোমাদের আমাদের এই যে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এর মধ্যে মূলত এই জায়গাটাগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ করবা। লবণ দিয়ে খাদ্য সংরক্ষণের প্রক্রিয়াকে বলা হয় কিউরিং, চিনি দিয়ে খাদ্য সংরক্ষণের প্রক্রিয়াকে বলা হয় সুগারিং, আচার তৈরির প্রক্রিয়াকে বলা হয় পিকলিং, ভিনেগার হচ্ছে বাজারে সিরকা নামে পরিচিত এবং এটার কোড নাম হচ্ছে E260। ওকে, আচ্ছা, এরপরে আমাদের আছে কি ভাই, কৃত্রিম ফুড প্রিজারভেটিভ গুলো আমরা যেটা পড়ছিলাম যে অ্যান্টিমাইক্রোবিয়াল, তাই না? তো অ্যান্টিমাইক্রোবিয়াল সম্পর্কে আমাদের জাস্ট হচ্ছে কয়েকটা অ্যান্টিমাইক্রোবিয়াল আমাদের জানা দরকার আছে, সবগুলা দরকার নেই। আচ্ছা, অ্যান্টিমাইক্রোবিয়াল কয়েকটা জানা দরকার আছে। ওকে, অ্যান্টিমাইক্রোবিয়াল আমরা আগে বলছিলাম যে ওই যে তোমার, আমি যেগুলো দেখাইছিলাম যে অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট, তারপর হচ্ছে কিলেটিং এজেন্ট, এই দুটো তো আমরা দেখাইছি, তাই না? ওগুলা ছাড়া যারা আছে তারা সবাই কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল। ঠিক আছে, এখন আমাদের এই অ্যান্টিমাইক্রোবিয়ালের ভিতরে কয়েকটা অ্যান্টিমাইক্রোবিয়াল আমাদের জানা দরকার আছে। কি কি, এবং সেগুলো কি কি জানবো অ্যান্টিমাইক্রোবিয়ালের ভিতর থেকে? খেয়াল করো। আচ্ছা, ওকে, খেয়াল করো ভাইয়া, আমাদের প্রথমে জানতে হবে সোডিয়াম বেনজোয়েট। ওকে, সোডিয়াম, অ্যান্টিমাইক্রোবিয়ালের ভিতরে আমাদের জানতে হবে সোডিয়াম বেনজোয়েট সম্পর্কে, সোডিয়াম বেনজোয়েট। এখন এই যে সোডিয়াম বেনজোয়েট আছে, এইটার আমাদের জাস্ট মূলত জানতে হবে কি, আমাদের জানতে হবে এইটার তোমার অনুমোদিত যে মাত্রাটা আছে, এই অনুমোদিত মাত্রাটা জানতে হবে, আর এটার হচ্ছে সর্বোচ্চ মাত্রাটা জানতে হবে। তাহলে খেয়াল করো, নাম যদি আমরা একটু নাম দেই, আর হচ্ছে তোমার সর্বোচ্চ মাত্রাটা একটু দেই, সর্বোচ্চ ব্যবহৃত মাত্রা, আর হচ্ছে অনুমোদিত অনুমোদিত মাত্রা। আচ্ছা, সোডিয়াম বেনজোয়েটের সর্বোচ্চ মাত্রা যতটুকু পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি, এটা হচ্ছে 0.1%, এবং এটার বাজার ব্যবহৃত যে অনুমোদিত মাত্রা, এটা হচ্ছে ভাইয়া 200 ppm, সরি 200 কি ppm, যেটাকে আমরা বলি কি ভাইয়া পার্টস পার মিটার। যাই হোক, এরপরে তোমার হচ্ছে সোডিয়াম সরবেট, এগুলো একটু ইম্পর্টেন্ট, সোডিয়াম সরবেট। আচ্ছা, এই সোডিয়াম সরবেটের তোমার
সর্বোচ্চ মাত্রা ব্যবহারের সর্বোচ্চ মাত্রা হচ্ছে 0.1%। আর এইটার অনুমোদিত মাত্রাও কিন্তু ভাইয়া সেম 200 ppm। ওকে, আচ্ছা এরপর থাকে আমাদের অ্যাসিটিক অ্যাসিড বা আমরা যেটাকে ভিনেগার নামে চিনি। এই ভিনেগারের ব্যবহারের সর্বোচ্চ মাত্রা হচ্ছে 6 থেকে 10%। ইথানিক অ্যাসিডের 6 থেকে 10% এর জলীয় দ্রবণ, এবং এটার তোমার এটা তোমার হচ্ছে এটা হচ্ছে 6 থেকে 10%। ওকে, এটার মূলত সর্বোচ্চ মাত্রাটা হচ্ছে ইথানিক অ্যাসিডের 6 থেকে 10%। এটার সর্বোচ্চ মাত্রাটা হচ্ছে অনুমোদিত মাত্রা। ওকে, আচ্ছা এরপরে তোমার যদি সালফাইডের কথা চিন্তা করো, SO2 সালফার ডাইঅক্সাইড বা সালফাইড লবণ, এই সালফাইড লবণের সর্বোচ্চ ব্যবহৃত মাত্রা হচ্ছে 200 ppm। তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝলাম যে অ্যান্টিমাইক্রোবিয়ালের ভিতরে কোনটার ব্যবহার এর মাত্রা কিরকম। ঠিক আছে, এরপর তোমরা যদি সাইট্রিক অ্যাসিডের কথা চিন্তা করো, সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিডের সর্বোচ্চ ব্যবহারযোগ্য মাত্রাটা কত ভাইয়া? সাইট্রিক অ্যাসিডের সর্বোচ্চ ব্যবহারযোগ্য মাত্রা হচ্ছে সেম ভাবে 200 থেকে 350 ppm। ওকে, এটা একটু মনে রাখবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস একটু দেখব, সেটা হচ্ছে তোমার নিষিদ্ধ ফুড প্রিজারভেটিভস। কি বলছি ভাইয়া? নিষিদ্ধ আমাদের কিছু ফুড প্রিজারভেটিভস আছে। এই নিষিদ্ধ ফুড প্রিজারভেটিভস গুলো মূলত কারা? একটা হচ্ছে ভাই ক্যালসিয়াম কার্বাইড, CaC2। ক্যালসিয়াম কার্বাইডকে নিষিদ্ধ ফুড প্রিজারভেটিভস বলা হয়। এরপর তুমি ফরমালিনের কথা চিন্তা করবা। ফরমালিন মূলত কি বলতো ভাইয়া? ফরমালিন হচ্ছে তোমার ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। কি? ফর্মালডিহাইডের 40%। কত পার্সেন্ট? 40% জলীয় দ্রবণকে কি বলা হয়? ফরমালিন বলা হয়। এটা একটু দেখবা। তো এই জায়গাগুলো ভাই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের দেখতে হবে, এগুলো আমাদের মাস্ট জানতে হবে এবং হচ্ছে পড়তে হবে। ওকে, এরপরে আমাদের মোটামুটি আমাদের এটা শেষ হইলো। আমাদের যে জিনিসটা জানতে হবে এখন সেটা হলো তোমার কৌটাজাতকরণ বা ক্যানিং প্রক্রিয়া। খাদ্যবস্তু কৌটাজাতকরণ, কি বলছি? কৌটাজাতকরণ। আমরা খাদ্যবস্তু সংরক্ষণ প্রক্রিয়া একটু আগে শেষ করলাম, এখন আমাদের কৌটাজাতকরণ সম্পর্কে জানতে হবে। তো খেয়াল করো ভাইয়া, কৌটাজাতকরণ প্রক্রিয়া আমরা কয়েকভাবে সম্পন্ন করতে পারি। যেমন তুমি চাইলে হচ্ছে রোদে শুকিয়ে কৌটাজাত করতে পারো। ওকে, রোদে শুকিয়ে। ওকে, এরপর তুমি চাইলে ধরো লবণ বা চিনি, চিনি আমরা যেটা বলছিলাম, এটাকে আমরা সুগারিং বা হচ্ছে তোমার কি বলা হয়, কিউরিং করে, ঠিক আছে, লবণ চিনির মাধ্যমে। এরপর তুমি যদি হচ্ছে আচার তৈরি করো, যেটাকে আমরা বলছিলাম পিকলিং করে তুমি ইয়ে করতে পারো। তো এইভাবে তোমরা আসলে মূলত কৌটাজাত করতে পারবা। এখন কৌটাজাতকরণের যে প্রক্রিয়াটা, এই কৌটাজাতকরণ প্রক্রিয়া আমাদের কি কি খাদ্য বস্তুতে কতটুকু ক্যানিং তরল প্রয়োজন হয় এবং এটাতে কতটুকু তাপমাত্রা প্রয়োজন হয়, এইটা আমাদের মূলত দেখতে হবে। তো আমরা ওই জায়গাটা দিয়ে চলে যাই। ঠিক আছে, দেখো আচ্ছা, তো খেয়াল করো, আমরা যদি ভাই একটু খেয়াল করো,
যদি আমরা দেখি খাদ্য বস্তু, ঠিক আছে, খাদ্য বস্তুর কথা চিন্তা করি যে কি কি খাদ্য আছে, খাদ্য, এর হচ্ছে তোমার ক্যানিং তরল, কতটুকু ক্যানিং তরল প্রয়োজন হবে, হ্যাঁ, ক্যানিং তরল। এরপর হচ্ছে ধরো যদি তাপমাত্রার কথা চিন্তা করি, কোনটার জন্য কতটুকু তাপমাত্রা প্রয়োজন হবে। তোমার আম, যদি আমরা আমের কথা চিন্তা করি, কি বলছি ভাই, আম। এরপরে আমের পর আছে ভাই আনারস, আম, তারপর হলো আনারস, আম, আনারস। এই দুইটার জন্য আমাদের ক্যানিং, যদি একটু ক্যানিং তরলের কথা চিন্তা করি, যেটা হচ্ছে 30 থেকে 40%, কত পার্সেন্ট, 30 থেকে 40% চিনির দ্রবণ লাগবে এটাতে, ঠিক আছে, 30 থেকে 40% চিনির দ্রবণ, ওকে, 30 থেকে 40% চিনির দ্রবণ লাগে হচ্ছে আম আর কি আনারস সংরক্ষণের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আমাদের একটা টেম্পারেচার থাকে যেটা হচ্ছে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর কাঁঠালের কথা যদি চিন্তা করো, কাঁঠালের ক্ষেত্রে আমাদের সরি এখানে কিন্তু আম, একটু ভুল করছি, তুমি চাইলে এটা এইভাবেও লিখতে পারো, আর একটা লাইন কমে যাবে, আম, আনারস, তারপর হচ্ছে কি ভাই কাঁঠালটাও তুমি এটার সাথে লিখতে পারো, আম, আনারস, কাঁঠাল, এই তিনটা জন্য সেম ক্যানিং তরল লাগবে এবং টেম্পারেচারও সেম থাকবে, ওকে। আচ্ছা, এরপরে তোমাদের আর এখান থেকে কি কি লাগতে পারে, তোমাদের এখান থেকে লাগতে পারে মাছ, মাংস, টমেটো লাগতে পারে, বলছি ভাই টমেটো, টমেটোতে আমাদের যে ক্যানিং তরলটা প্রয়োজন হবে সেটা হচ্ছে 10% লবণ, 10% লবণ এবং 5% চিনি, ওকে। এখন তাপমাত্রাটা লাগবে, সেক্ষেত্রে আমাদের তাপমাত্রাটা লাগবে 85 ডিগ্রি সেলসিয়াস থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, ওকে। আচ্ছা, আরো কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে বা জিনিস আছে, যেমন আমাদের মাছ সংরক্ষণের ক্ষেত্রে এবং হচ্ছে মাংস সংরক্ষণের ক্ষেত্রে আমাদের কতটুকু কি প্রয়োজন হবে, মাছ প্লাস মাংস। এখন এই মাছ এবং মাংস এই দুইটা সংরক্ষণের ক্ষেত্রে আমাদের 2% লবণ লাগবে, কত পার্সেন্ট, 2% লবণ এবং 2% চিনি লাগবে বা চিনির দ্রবণ লাগবে, ওকে। আর এক্ষেত্রে আমাদের তাপমাত্রা হবে 85 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার প্রয়োজন হইতে পারে। তো এই যে কৌটাজাতকরণের ক্ষেত্রে জাস্ট অনেক কথাবার্তা আছে, তবে আমরা এত কিছু পড়বো না, আমরা খাদ্যটার নাম পড়বো, গুরুত্বপূর্ণ যেগুলো আছে, এরপর ক্যানিং তরল কি কি আর তাপমাত্রাটা কত, ঠিক আছে। তো আম, আনারস, কাঁঠাল এই তিনটার জন্য ক্যানিং তরল হচ্ছে 30 থেকে 40% চিনির দ্রবণ, আর তাপমাত্রা লাগবে সেই ক্ষেত্রে 85 ডিগ্রি সেলসিয়াস। টমেটোর ক্ষেত্রে 10% চিনির লবণ এবং হচ্ছে 5% চিনির দ্রবণ, আর সেক্ষেত্রে তাপমাত্রা লাগবে 85 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস। মাছ, মাংস সংরক্ষণের জন্য 2% লবণ এবং 2% চিনির দ্রবণ লাগবে, আর তাপমাত্রা লাগবে 85 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। মানে খুবই সহজে করে দিলাম, ওকে। আচ্ছা, এই টপিকটাও শেষ। এখন আমাদের কলয়েড সাসপেনশন, তারপর হচ্ছে কোয়াগুলেশন নামের যেই কিছু টপিক আছে, এই টপিকগুলো আমাদেরকে দেখতে হবে। খেয়াল করবে, হ্যাঁ, আমরা একটা শব্দের সাথে খুবই ভালোভাবে পরিচিত ছোটবেলার সাথে, ক্লাস 6-7 থেকে, যে মিশ্রণ, হ্যাঁ, আমরা জানি মিশ্রণ কয়েক প্রকার হইতে পারে, একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, আর একটা হইতে পারে অসমসত্ব মিশ্রণ। বিষয়টা এমন না, সমসত্ব মিশ্রণ, সমসত্ব, আরেকটা হইতে পারে অসমসত্ব মিশ্রণ, তাই না, এরকমই, তাই না। আচ্ছা, এখন সমসত্ব যে মিশ্রণ যদি আমরা একটু চিন্তা করি, এটা কেমন, যেমন NaCl, এইটার সাথে যদি তুমি পানি যোগ করো, এটার ফলে যে মিশ্রণটা তৈরি হবে এটা একটা সমসত্ব মিশ্রণ। কারণটা কি ভাইয়া, মানে লবণটা সব জায়গায় সমানভাবে আছে, তাই না, পানির ভিতরে, তাই এটা সমসত্ব মিশ্রণ। এগুলো ক্লাস 6-7 এর
বেসিক। এরপরে যদি আমি বলি অসমসত্ব মিশ্রণ, এটা মূলত কি? অসমসত্ব মিশ্রণ কয়েক প্রকার হইতে পারে, যেমন এটা হইতে পারে কলয়েড, কলয়েড। এরপর হইতে পারে তোমার সাসপেনশন, সাসপেনশন। এরপর তোমার হইতে পারে অদক্ষেপ, তাই না? এই হলো আমাদের মিশ্রণের ভিতরে সমসত্ব এবং অসমসত্ব মিশ্রণের কথাবার্তা হইতে পারে। এখন ভাইয়া আমাদের মূলত বলতে হবে কি? আমাদের পড়তে হবে এদের এই যে সমসত্ব মিশ্রণ বলো বা কলয়েড বলো, সাসপেনশন বলো, যাই বলো না কেন, এইগুলোর কয়েকটা জিনিস পড়তে হবে। সেটা হচ্ছে তোমার এদের উদাহরণ পড়তে হবে, আর এদের হচ্ছে ভ্রমণীয় গতি কোনটার আছে কোনটার নেই, এই জিনিসটা আমাদের একটু পড়তে হবে। তো খেয়াল করো, আমরা যদি একটু আরেকটা পরবর্তী পেজে চলে যাই, কি বলছিলাম ভাইয়া? সমসত্ব মিশ্রণ আছে, অসমসত্ব মিশ্রণ আছে। ওকে, আচ্ছা দেখো, প্রথমেই তুমি চিন্তা করো, আমরা যদি সমসত্ব মিশ্রণ বা দ্রবণের কথা চিন্তা করি, ধরো এটাকে আমরা দ্রবণও বলে থাকি, দ্রবণ। আচ্ছা, এরপর হচ্ছে ধরো কলয়েড আছে, কলয়েড। এরপর কি আছে ভাইয়া? সাসপেনশন আছে, তাই না? সাসপেনশন। এখন এদের থেকে আমাদের মূলত লাগবে কি? আচ্ছা, পুরো এই লাইনটা একটু মুছে নিচে দিয়ে দিই। ওকে, দ্রবণ। এখন এদের আমরা ধরো শ্রেণী বা নাম দিলাম। ওকে, এরপর তোমার যে ব্রণীয় যে গতি আছে, ব্রাউনীয় গতি, ব্রাউনীয় গতি এবং উদাহরণ, উদাহরণটা আমাকে এখান থেকে জানতে হবে। খেয়াল করো ভাইয়া, কলয়েড যে পদার্থটা আছে, এই কলয়েড পদার্থটার ভ্রমণীয় গতি আছে। কি বলছি ভাইয়া? ভ্রমণীয় গতিটা আছে। আর বাকি যে দুইটা পদার্থ আছে এদের ভ্রমণীয় গতি নেই। ওকে, সিম্পল কথাবার্তা। এরপরে যদি উদাহরণের দিকে একটু চিন্তা করো, আমরা প্রথমে যদি দ্রবণের কথা যাই, আমরা বলছিলাম যে সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড দ্রবণ পানির সাথে। এরপর তোমার গ্লুকোজের দ্রবণ বা চিনির দ্রবণ, হ্যাঁ, এগুলো আমাদের হচ্ছে মূলত দ্রবণ বা সমসত্ব মিশ্রণ। তো এগুলো তোমরা চিনবা, এগুলো তোমার তেমন একটা পড়ার প্রয়োজন নেই। তোমাদের পড়তে হবে কি ভাইয়া? কলয়েড আর হচ্ছে সাসপেনশন। কলয়েডের উদাহরণটা যদি আমরা দিই, যেমন তোমার দুধ, ঠিক আছে, মানে দুধের সাথে রিলেটেড আছে কি ভাইয়া? বাটার। ওকে, দুধ, বাটার। এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মিল্ক অফ, মিল্ক অফ ম্যাগনেসিয়া। এটা কিন্তু ইম্পর্টেন্ট। কলয়েডের উদাহরণ কোনটি? ঠিক আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া। এরপর হচ্ছে তোমার জিলেটিন, ঠিক আছে, জিলেটিন। এগুলো হচ্ছে আমাদের কলয়েডের উদাহরণ। এরপর আমরা সাসপেনশন কারা কারা হইতে পারে, যেমন রক্ত, এর একটা সাসপেনশন উদাহরণ, ঠিক আছে। এরপরে কলেরার ভ্যাকসিন, কলেরার ভ্যাকসিন, এটা একটা সাসপেনশন উদাহরণ হতে পারে। এরপরে তোমার পানিতে, পানি আছে না, পানি, এই পানিতে কাদা, কাদা, মাটি, বা তুমি যেটাকে বলতে পারো ময়দা, ময়দার মিশ্রণ। ওকে, ময়দার মিশ্রণ, মিশ্রণ। এগুলো হচ্ছে আমাদের কিসের উদাহরণ ভাইয়া? সাসপেনশন উদাহরণ। তাহলে আমাদের লাগতেছে কি ভাইয়া? লাগতেছে আমাদের কলয়েড, সাসপেনশন, দ্রবণ, এবং কোনটার ভ্রমণীয় গতি আছে কোনটার ভ্রমণীয় গতি নেই, এবং উদাহরণগুলো কি কি? কলয়েডের উদাহরণ হচ্ছে দুধ, বাটার, মিল্ক অফ ম্যাগনেসিয়া, জিলাটিন। আর সাসপেনশন উদাহরণ হচ্ছে রক্ত, কলেরার ভ্যাকসিন, তারপর হচ্ছে পানিতে কাদা এবং ময়দার মিশ্রণ। আর দ্রবণের উদাহরণ হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, চিনি দ্রবণ, হ্যাঁ, গ্লুকোজের দ্রবণ।
এই সকল দ্রবণগুলা। ওকে, তো আমাদের কলের সাসপেনশন যেই টপিকগুলো ছিল আমাদের এগুলো শেষ। এখন খেয়াল করবে, কলয়েডের আরো কিছু কথাবার্তা আছে। কলয়েডের উদাহরণ নিয়ে বা কলয়েডের এ নিয়ে কিছু কথাবার্তা আছে। এখন কলয়েডের দুইটা অংশ থাকে। কি বলছি ভাই? কলয়েডের কয়টা অংশ থাকে? কলয়েডের দুইটা অংশ থাকে। দুটি অংশ। কি কি অংশ থাকতে পারে? খেয়াল করো, 1 নম্বরে কলয়েডের বিস্তারণ মাধ্যম থাকে আর একটা বিস্তারিত বস্তুকণা থাকে। এখন খেয়াল করবে, যেটার পরিমাণ বেশি, কি বলছি? পরিমাণ বেশি। পরিমাণ যদি বেশি থাকে সেটাকে বলবো বিস্তারণ মাধ্যম। ওকে, বিস্তারণ মাধ্যম। আর পরিমাণে যদি কম থাকে সেটাকে আমরা বলবো বিস্তারিত কণা। ওকে, বিস্তারিত কণা। এই জিনিসগুলো আমাদের একটু লাগবে এবং এগুলো দিয়ে অনেক উদাহরণ, বিভিন্ন কথাবার্তা আছে, এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেখো আমাদের এখান থেকে কি কি জানতে হয়। যদি আমরা একটা চার্ট আছে আমাদের বইতে, ওই চার্টটা একটু ফলো করি, যে কলয়েড শ্রেণী আছে, ঠিক আছে? এই কলয়েড শ্রেণীগুলোর ভিতরে তোমার অ্যারোসল আছে, ফোম আছে, জেল বা ইমারসল আছে, তারপর সল আছে, এবং এদের হচ্ছে প্রকারভেদ আছে। প্রকারভেদের ভিতরে কোনটা বিস্তারিত কণা, বিস্তারিত মাধ্যম, এবং এদের উদাহরণও আছে। তো খেয়াল করো, তোমরা যদি চিন্তা করো যে আমাদের কলয়েড শ্রেণীটা কলয়েড শ্রেণীতে কি কি আছে দেখো। আচ্ছা, দেখো কলয়েড শ্রেণীতে তোমরা প্রথমে পাবা, কি বলছি ভাই? কলয়েড শ্রেণী। ওকে, এরপরে তোমার হচ্ছে প্রকারভেদ। এরপর আমাদের আছে বিস্তারিত কণা। বিস্তারিত কণা মানে কি ভাই? এটার পরিমাণ বেশি, তাই না? এরপর হচ্ছে বিস্তারণ মাধ্যম। সরি, এটার পরিমাণ কম। বিস্তারণ মাধ্যম মানে এটার পরিমাণ বেশি। এরপর আমাদের উদাহরণ আছে। ওকে, খেয়াল করো, অ্যারোসলের কথা যদি চিন্তা করো, কি বলছি ভাই? অ্যারোসল। এই অ্যারোসলটা, কঠিন অ্যারোসল যদি চিন্তা করি আমরা, কঠিন অ্যারোসল, কঠিন অ্যারোসল, কঠিন অ্যারোসল। আরেকটা হইতে পারে তরল অ্যারোসল। তরল অ্যারোসল, দুই প্রকার অ্যারোসল হইতে পারে। এখন কঠিন যেটা অ্যারোসল মানে কি ভাইয়া? ওইটাতে তরলের পরিমাণটা কি কম থাকবে না বেশি থাকবে? একটা হচ্ছে বিস্তারিত কণা আর একটা হচ্ছে বিস্তারণ মাধ্যম। তাহলে কঠিন অ্যারোসলের বিস্তারিত কণা হবে কি ধরনের পদার্থ হবে? অবশ্যই কঠিন হবে, তাই না? আর তরল অ্যারোসলের বিস্তারিত কণা কি হবে? অবশ্যই তরল হবে। এটা সাধারণ কথা, তাই না? এখন এই যে দুইটা আছে, সেটা কঠিন হোক আর তরল হোক, এরা মূলত থাকে কিসের মাধ্যমে, কিসের ভিতরে? এরা থাকে হচ্ছে বাতাস বা গ্যাসে। তাই এটা হচ্ছে এদের বিস্তারণ মাধ্যম। খেয়াল করো, তোমার ধোঁয়া আছে না?
ধোঁয়া ছিল না, বা আকাশে যে ওরে ধরো ধোঁয়া, ধোঁয়া, তারপর হচ্ছে ধরো বায়ুতে ভাসমান ধূলিকণা, ধূলিকণা। এখন খেয়াল করবে, এই যে বাতাসে যে ধূলিকণাটা আছে, এটা একটা কঠিন পদার্থ, তাইলে এটা বিস্তারিত কণা হচ্ছে কি কঠিন। কারণ বাতাসে কম কে, ধূলিকণা নাকি বাতাস, গ্যাস? অবশ্যই ধূলিকণা কম, যেটা কম সেটা হচ্ছে কি বিস্তারিত কণা, আর যেটা বেশি সেটা হচ্ছে বিস্তারণ মাধ্যম। তাহলে খেয়াল করো, বাতাসে ধূলিকণার পরিমাণ কম, তাই সে বিস্তারিত কণা, আর গ্যাসের পরিমাণ বেশি, তাই বিস্তার মাধ্যম হচ্ছে গ্যাস। প্রত্যেকটা ঠিক তোমার উদাহরণটা দিকে তুমি জাস্ট খেয়াল করবা, এই উদাহরণের উপর ভিত্তি করে তুমি এটার বিস্তারিত কণা এবং বিস্তারণ মাধ্যম এটা তুমি বলতে পারবা। আমাদেরকে কোশ্চেনে ঠিক ওই কথাই জিজ্ঞেস করবে যে যদি ধূলিকণা কলের জাতীয় পদার্থ হয়, তাইলে ওইটার বিস্তারিত কণা কোনটা হবে বা বিস্তারণ মাধ্যম কি হবে। আবার তুমি তো একটু ফোমের কথা চিন্তা করো, কি বলছি ভাই, ফোম, খেয়াল করো ভাই, ফোম। এখন ফোম হইতে পারে কঠিন ফোম, কঠিন ফোম, আবার হইতে পারে তরল ফোম, ঠিক আছে। এখন কঠিন ফোমের ক্ষেত্রে এবং হচ্ছে তরল ফোম, দুইটার ক্ষেত্রেই আমাদের একটা বিস্তারিত কণা থাকবে আর একটা বিস্তারণ মাধ্যম থাকবে। খেয়াল করবে, বিস্তারিত কণা মানে যেটার পরিমাণ কম। তাহলে খেয়াল করো, ফোমে গ্যাসের পরিমাণ কম থাকে না, ফোমের ভিতরে হালকা হালকা যে ফোটা জায়গা থাকে ওইখানে হচ্ছে গ্যাস থাকে, আর বাকি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি হয় তরল থাকবে না এতে কঠিন থাকবে। তরল ফোমের ক্ষেত্রে তরল ফোম থাকবে, তরল ফোম হবে বিস্তারিত মাধ্যম, আর কঠিনের ক্ষেত্রে হবে কি, কঠিন হবে কি বিস্তারণ মাধ্যম। তাহলে দেখো, আমরা যদি চিন্তা করি যে কেক, তারপরে কি বলা হয় এটাকে, কেকের কথাই যদি চিন্তা করি, কেক, এখন এই যে কেক, এইখানে কেকের মাঝখানে যে ফাঁপা জায়গাটা থাকে ওইটার পরিমাণ কি ভাই কম না, সেই কম পরিমাণটা কি ভাই বিস্তারিত করা, আর বেশি হইলে সেটা হচ্ছে কি বিস্তারণ, বিস্তারণ মাধ্যম, তাহলে বেশি হচ্ছে কি কঠিন অথবা তরল, তাই না? তো এই যে জাস্ট প্রত্যেকটা জিনিস হচ্ছে এইভাবে তুমি মিলাইতে হবে, তুমি রিয়েলাইজ করতে হবে, এছাড়া তো কিন্তু তুমি আনসার করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যদি চিন্তা করো ইমালশন, ইমালশন। এখন ইমালশনের ক্ষেত্রে বা আমরা যে জেলের কথা চিন্তা করি, ইমালশন বা জেল, খেয়াল করো ভাইয়া, এই ইমালশন যদি আমাদের প্রকারভেদটা যদি আমরা ধরি ইমালশন, আবার যদি আমরা জেল ধরি, সেক্ষেত্রে আমাদের বিস্তারিত কণা কি আসে বা বিস্তারিত কণা মানে যেটার পরিমাণ কম সেটা থেকে তরল, আর বেশি থাকে কি ভাইয়া, তরলের জন্য থাকে, যদি ইমালশন হয় সেক্ষেত্রে আমাদের বিস্তারণ মাধ্যমটা তরল হয়, আর যদি জেল হয় বিস্তারণ মাধ্যমটা হয় কি কঠিন। কেমন ভাইয়া, চিন্তা করো দুধ, খেয়াল করো কি দুধ, এখন দুধে পানির পরিমাণ বেশি না, দুধ হচ্ছে একটা ইমালশন, ঠিক আছে। এটা তাহলে বিস্তারিত কণা হবে কি, বিস্তারিত কণাও তরল আর বিস্তারণ মাধ্যমও তরল, ঠিক আছে। আবার যদি তুমি ক্রিমের কথা চিন্তা করো বা ক্রিম, ক্রিমের কথা চিন্তা করো, ক্রিম, এই ক্ষেত্রে আমাদের বিস্তারিত কণা হচ্ছে কি কম, ক্রিমে তরল কম থাকে, তাই বিস্তারিত কণা হবে তরল, আর বিস্তারণ মাধ্যম কি হবে, অবশ্যই কঠিন হবে, তাই না? আচ্ছা, এরপরে তোমার সল, সলের কথা যদি চিন্তা করো, সল কঠিন হইতে পারে, কঠিন সল হইতে পারে, আবার হচ্ছে তরল সলও হইতে পারে, তাই না? এখন এদের বিস্তারিত কণা কিন্তু সবসময় কঠিন হয়, কারণ এটাতে কঠিনের পরিমাণ কম থাকে, আর এইটার বিস্তারণ মাধ্যম কঠিনের জন্য অবশ্যই কঠিন হবে, আর তরলের জন্য তরল হবে, ঠিক আছে। খেয়াল করো, তোমার যে সংকর ধাতু, এটার ক্ষেত্রে আমাদের ইয়ের মাধ্যমটা হচ্ছে কঠিন, সংকর ধাতু, সংকর ধাতু। আবার
যদি তুমি ঘোলা পানির কথা চিন্তা করো, কি ঘোলা পানি, সেক্ষেত্রে আমাদের বিস্তার মাধ্যম হয় তরল আর বিস্তারিত করা হয় কি কঠিন। সিম্পল। তো এই যে কলয়েডের শ্রেণী বিভাগ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি, এটা তোমরা পড়বা। আচ্ছা, এরপর আমাদের কি লাগতে পারে, সাসপেনশন। সাসপেনশন আমরা পড়ছিলাম। সাসপেনশনের উদাহরণটা একটু ভালোভাবে মনে রাখবা। সাসপেনশন, খেয়াল করবে সাসপেনশনের কি কি উদাহরণ হতে পারে। সাসপেনশনের উদাহরণগুলো মূলত কি কি হতে পারে আমি তোমাদের একটু দেখাই। নাম্বার 1 হতে পারে রক্ত, রক্ত হইতে পারে। এরপর হইতে পারে তোমার কলেরার ভ্যাকসিন হইতে পারে, কলেরার ভ্যাকসিন, ভ্যাকসিন হইতে পারে। এরপর তোমার বেরিয়াম সালফেট এর মিশ্রণ হইতে পারে। ঠিক আছে, এগুলো আমাদের সাসপেনশন উদাহরণ হতে পারে। এইটা আমাদের অন্ত্রের ইমাজিং কাজে ব্যবহৃত হয়। এই জিনিসের মনে রাখবো, অন্ত্রের ইমাজিং, অন্ত্রের ইমাজিং কাজে এটা ব্যবহৃত হবে। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে কোয়াগুলেশন। কোয়াগুলেশন মনে রাখবা, দুধ থেকে ছানা, কি বলছি ভাইয়া, দুধ থেকে ছানা তৈরির যে প্রক্রিয়াটা, দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে, দুধ থেকে ছানা তৈরির, দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয় ভাইয়া, প্রক্রিয়াকে কোয়াগুলেশন বলা হয়। ওকে, এটা মাথায় রাখবা। এরপরে আমাদের দুধের শতকরা সংযুতি দিয়ে আমাদের কোনো একটু কোশ্চেন থাকতে পারে। দুধের শতকরা সংযুতি বলছি ভাই, দুধের ভিতর কি কি থাকে, দুধের শতকরা সংযুতি, এই জায়গাটা ইম্পর্টেন্ট, মনে রাখবা। দুধে তোমরা মনে রাখবা, দুধের তোমার প্রধান উপাদান কি, এক নম্বর হচ্ছে প্রধান উপাদান, প্রধান উপাদান, উপাদান, প্রধান উপাদান হচ্ছে ভাই পানি, পানি, এবং এটার পরিমাণ প্রায় 82 থেকে 88%, 82 থেকে 88%। ওকে, এরপরে দুধে 3 ধরনের প্রোটিন থাকে। দুধে কত ধরনের প্রোটিন থাকে, দুধে 3 প্রকার প্রোটিন থাকে বা 3 ধরনের প্রোটিন থাকে। প্রোটিনগুলো কি কি, তোমার নাম্বার 1 হচ্ছে ক্যাজিন, ক্যাজিন থাকবে, ল্যাক্ট অ্যালবুমিন থাকবে এবং ল্যাক্ট গ্লোবিউলিন থাকবে। কি বলছি, ল্যাক্ট অ্যালবুমিন, ল্যাক্ট অ্যালবুমিন থাকবে। এরপর হচ্ছে কি থাকবে, এটা 2 নম্বরে গেল। 3 নম্বরে হচ্ছে ল্যাক্ট গ্লোবিউলিন থাকবে, গ্লোবিউলিন। ওকে, এই জিনিসটা থাকতে পারে। এরপরে দুধের যে মিষ্টি স্বাদ, দুধের মিষ্টি স্বাদের জন্য দায়ী, দুধের মিষ্টি, দুধের মিষ্টি স্বাদের জন্য দায়ী কে, ল্যাকটোজ। ওকে, মিষ্টি স্বাদের জন্য দায়ী হচ্ছে, দায়ী ল্যাকটোজ বা ল্যাকটেস। আচ্ছা, যাই হোক, ল্যাকটোজ হচ্ছে দুধের মিষ্টি স্বাদের জন্য দায়ী। আচ্ছা, এখন দুধে কি কি খনিজ থাকে, দুধের প্রধান খনিজ, খনিজগুলো কি কি হইতে পারে ভাইয়া, দুধের খনিজগুলো হইতে পারে ক্যালসিয়াম 2+, এরপর হইতে পারে পটাশিয়াম প্লাস, এরপর হইতে পারে সোডিয়াম প্লাস, এরপর হইতে পারে ম্যাগনেসিয়াম 2+। এগুলো হইতে পারে আমাদের দুধের প্রধান প্রোটিন এবং হইতে পারে খনিজ এবং হইতে পারে ফসফরাস।
এই দুধ সম্পর্কে যা কথাবার্তা ছিল, এই ছিল কথাবার্তা। আরো কিছু কথা আছে, সেটা একটু দেখাবো। সেটা তোমাদের হচ্ছে মানে কোন দুধে কিসের পরিমাণ বেশি থাকে খেয়াল করবে। মানুষের দুধে, কি বলছি, মানুষের দুধে মানুষের দুধে সবচেয়ে বেশি পরিমাণ যেটা থাকে সেটা হচ্ছে ল্যাকটোজ। ওকে, কি থাকে? ল্যাকটোজ। তাহলে ল্যাকটোজের পরিমাণ সবচেয়ে বেশি হয়ে থাকে মানুষের দুধে, যেটার পরিমাণ হচ্ছে 7.4। আর এরপরে তোমার যেটা লাগবে সেটা হলো ভাইয়া মহিষ। মহিষ, এই মহিষের দুধে সবচেয়ে বেশি পরিমাণে, মহিষের দুধে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে? চর্বি থাকে। চর্বি, যেটার পরিমাণও 7.4। আচ্ছা, এরপরে ভেড়া। ভেড়া তো সবচেয়ে বেশি পরিমাণ প্রোটিন থাকে। কি বলছি ভাই? ভেড়ার দুধে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে? ভেড়ার দুধে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন থাকে এবং এটার পরিমাণটা 4.6। 4.6 কি ভাই? কিলো ক্যালোরি কিন্তু হিসাবটা হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে মূলত কথাবার্তা। আর সবচেয়ে বেশি পরিমাণে খাদ্য ক্যালোরি থাকে মহিষের দুধে, খাদ্য ক্যালোরি, এবং এইটার মান প্রায় 110 কিলো ক্যালোরি। এটা মাথায় রাখবো। তো এই কয়েকটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে এগুলা পড়তে হবে। এরপর তোমরা যদি দুধ সংরক্ষণের কথা চিন্তা করো, দুধ 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 সংরক্ষণ। এখন ভাইয়া দুধ সংরক্ষণের জন্য আমাদের কি কি পদ্ধতি থাকতে পারে? দুধ সংরক্ষণের জন্য সবচেয়ে ব্যবহৃত যে পদ্ধতি সেটা হচ্ছে পাস্তুরাইজেশন। এটা পড়তে হবে, পাস্তুরাইজেশন, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এখন খেয়াল করবে, এই যে পাস্তুরাইজেশন পদ্ধতিটা আছে, এটা হচ্ছে কি দুধ সংরক্ষণের পদ্ধতি বা পাস্তুরায়ন, এটা আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এরপরে মাখন নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। মাখন থেকে আমরা কি পড়বো? মাখন থেকে তোমরা জাস্ট এটা পড়বা, মাখন থেকে পানি মুক্তকরণ পদ্ধতি কি? মাখনকে পানি মুক্ত, মাখনকে পানি মুক্ত করার পদ্ধতি। আচ্ছা, মাখনকে পানি মুক্ত করার জন্য দুইটা পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতি হচ্ছে এই যে পানি আছে এটাকে পুনঃ পুনঃ ধৌতকরণ। পুনঃ পুনঃ ধৌতকরণ মানে বারবার ধৌত করা, ধৌতকরণ। আচ্ছা, দুই নম্বর যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে চাপ প্রয়োগ করে, চাপ প্রয়োগ করে দলিতকরণ। ওকে, দলিতকরণ, এটা হচ্ছে আমাদের মাখনকে পানি মুক্ত করার পদ্ধতি। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু দেখবা। আচ্ছা, এরপরে কি আসতে পারবে? এরপর আমাদের হচ্ছে টয়লেট্রিজ। এখন খেয়াল করবে টয়লেট্রিজের ভিতরে কি কি আছে। টয়লেট্রিজের ভিতরে আমাদের পড়তে হবে টয়লেট্রিজ ও পারফিউমারি। এখন ডাবুর আমরা তেল আছে না, হেয়ার অয়েল পদ্ধতি, ডাবুর আমলা, আমলা, এই যে তেলটা আছে, এই যে ডাবুর আমলা তেল, এটার মূল উপাদান কি জানো? এটার মূল উপাদান হলো নারিকেল।
উপাদান হলো কি ভাইয়া? এটার মূল উপাদান হলো নারিকেল তেল। নারিকেল তেল, এটা একটু মাথায় রাখবা। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে ট্যালকম পাউডার। ট্যালকম পাউডার, ট্যালকম পাউডারের ভিতরে আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্যালকম পাউডারের, তোমরা মনে রাখবে যে মূল উপাদান, মূল উপাদান ট্যালকম পাউডারের মূল উপাদান কি ভাই? ট্যালকম পাউডারের মূল উপাদান হলো ট্যাল্ক। কি বলছি? ট্যালকম পাউডারের মূল উপাদান হলো ট্যাল্ক। ওকে, ট্যালকম পাউডারের মূল উপাদান হলো ট্যাল্ক। আর এটাতে অ্যান্টিসেপটিক হিসেবে আরেকটা পদার্থ ব্যবহৃত হয়। অ্যান্টিসেপটিক হিসেবে কি ব্যবহৃত হয় ভাই? জিঙ্ক বা ম্যাগনেসিয়াম স্টিরেট। জিঙ্ক বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। স্টিয়ারেট, ট্যালকম পাউডারের মূল উপাদান হলো ট্যাল্ক, আর এটাতে জিঙ্ক বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট হচ্ছে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। ওকে, অ্যান্টিসেপটিক মনে রাখবা। এরপরে পাবা তোমরা হচ্ছে বেবি পাউডার। সাজানটা শেষ হোক। আচ্ছা, বেবি পাউডার খেয়াল করো ভাইয়া, বেবি পাউডারের মূল উপাদান কি? সেম। বেবি পাউডারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে মূল উপাদান, বেবি পাউডারের মূল উপাদান হলো ট্যাল্ক। বেবি পাউডারের মূল উপাদান হলো কি? ট্যাল্ক। আর এখান থেকে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক হচ্ছে কি? অ্যান্টিসেপটিক, অ্যান্টিসেপটিক হলো ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। কি বলছি ভাই? ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। এর আগেরটা ছিল ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্ক স্টিয়ারেট। ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। ওকে, তাহলে আমাদের বেবি পাউডার, ট্যালকম পাউডার, এই জিনিসগুলো আমরা মোটামুটি শেষ করলাম। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের লাগবে, সেটা হচ্ছে এই যে ট্যালকম পাউডার আছে বা ট্যাল্ক আছে, এই ট্যালকম পাউডারের সংকেতটা তোমরা কিন্তু মনে রাখবা। ট্যাল্কের সংকেতটা, ট্যালকম পাউডারের যে মূল উপাদান ট্যাল্ক, এই ট্যাল্কের সংকেতটা কি ভাইয়া? ট্যাল্কের সংকেতটা হচ্ছে 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন ডাই অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড ও H2O। এটা হচ্ছে আমাদের ট্যাল্কের সংকেত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু জিনিসটা। হ্যাঁ, ট্যাল্কের সংকেতটা লাগবে। আচ্ছা, বেবি পাউডার গেল। এরপর হচ্ছে তোমার কোল্ড ক্রিম। কোল্ড ক্রিম, দেখো ভাইয়া, কোল্ড ক্রিম বা লোশন আছে না, কোল্ড ক্রিম বা লোশন, এদের হচ্ছে আমাদের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয় তরল প্যারাফিন। মূল উপাদান, এদের মূল উপাদান হচ্ছে কি? তরল প্যারাফিন। তরল প্যারাফিন হচ্ছে মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়, এটা একটু মাথায় রাখবা। আর এদের কাজটা হচ্ছে মূলত লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। এরা কি করে? লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এরপরে আমাদের আছে লিপস্টিক। ভাইয়া, লিপস্টিকের মূল উপাদান কি বলতো? লিপস্টিক, আচ্ছা,
লিপস্টিকের মূল উপাদান যদি নিয়ে আমরা কথা বলি, মূল উপাদান, লিপস্টিকের মূল উপাদান হলো মোম। ঠিক আছে, লিপস্টিকের মূল উপাদান হলো মোম, ওয়াক্স। এখন কবির স্যারের বইতে মনে হয় অনুশীলনীতে রঞ্জক পদার্থ দেওয়া আছে, এটা একটু চেক দিবা। তো তোমরা কিন্তু মূল উপাদানটা মোমই দাগানোর ট্রাই করবা। আচ্ছা, এরপর হচ্ছে আফটার শেভ লোশন। আফটার শেভে কোনটা কি হিসেবে থাকে খেয়াল করবে। অ্যান্টিসেপটিক হিসেবে থাকে ডিন্যাচার্ড অ্যালকোহল 14। কি অ্যান্টিসেপটিক হিসেবে কি থাকে? অ্যান্টিসেপটিক হিসেবে থাকে ডিন্যাচার্ড অ্যালকোহল 14। আর ময়শ্চারাইজ হিসেবে থাকে গ্লিসারিন। এগুলা ইম্পর্টেন্ট, গ্লিসারিন। আর সুগন্ধ বস্তু হিসেবে কি থাকে ভাই? সুগন্ধকারক বস্তু হিসেবে থাকে লবঙ্গ। সুগন্ধ বস্তু হিসেবে থাকে লবঙ্গ থাকে। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এরপর আমাদের লাগতে পারে কি ভাই? এরপর আমাদের গ্লাস ক্লিনার লাগতে পারে। গ্লাস ক্লিনার। আচ্ছা, গ্লাস ক্লিনার ভিতরে আমাদের কি কি পড়তে হবে? গ্লাস ক্লিনার ভিতরে তোমাকে পড়তে হবে হচ্ছে মূলত কোন গ্লাসটা কোথায় ব্যবহৃত হয় এবং সেটার সংকেতটা কি। ঠিক আছে, তোমরা যদি একটু শক্ত কাচ বা পাইরোডেক্স কাচের কথা চিন্তা করো, পাইরোডেক্স কাচ কি বলছি ভাই? পাইরোডেক্স কাচ, এটা আমরা প্রথম মধ্যে দেখেছিলাম। যাক, তাহলে এটা লাগতেছে না, এখানে দরকার নেই, এটা বাদ দাও। এটা আমরা ল্যাবরেটরি নিরাপদে দেখেছিলাম। আচ্ছা, এরপরে টয়লেট ক্লিনারের মূল উপাদান মনে রাখবা। টয়লেট ক্লিনার এটার মূল উপাদান কি ভাই? টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা। ওকে, আচ্ছা, এরপরে আর কি লাগতে পারে ওদের থেকে? আর মনে রাখবা, ভিনেগার প্রস্তুতিতে আমাদের অ্যাসিটোভেক্টর এনজাইম হিসেবে কাজ করে। অ্যাসিটোভেক্টর কি বলছি ভাই? তোমার ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিড যদি প্রস্তুত করতে চাও, ইথানল থেকে যদি অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত করতে চাও, অ্যাসিটিক অ্যাসিড যদি প্রস্তুত করতে চাও, সেক্ষেত্রে একটা ভেক্টর হিসেবে কাজ করবে অ্যাসিটোভেক্টর। এটা মাথায় রাখবা, অ্যাসিটোভেক্টর প্রভাবক হিসেবে কাজ করবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কর্মমুখী রসায়ন অধ্যায়ের পড়াশোনা। হ্যাঁ, জাস্ট এইটুকু পড়লেই তোমাদের জন্য এনাফ হয়ে যাবে। তো এইটুকুই পড়বা, আশা করি আর পড়া লাগবে না, এতটুকুই পড়লেই এনাফ। তো ধন্যবাদ তোমাদের সবাইকে।